এই ভিডিওতে আমরা দশম শ্রেণী পরিমার্জিত সংস্করণ 2024 অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটির চ্যাপ্টার 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধনের অনুশীলনীর 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক এসকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লেলিস্ট থেকেও তোমরা সংগ্রহ করে দেখে নিতে পারো, এবং অন্যান্য অধ্যায়ও সেখানে সমাধান করে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন 3.1 আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক উচ্চ হয় কেন? এর উত্তর রয়েছে পেজ নম্বর 100 নম্বরে চলে আসবে, দেখবে লেখা আছে উচ্চ গলনাঙ্ক যে পয়েন্টটা, সেখানে লেখা আছে আয়নীয় যৌগগুলি কেলাস রূপে অবস্থান করে। এই কেলাসে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট অবস্থানে থাকে, তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কেলাসের মধ্যস্থ দৃঢ়ভাবে আবদ্ধ থাকা আয়নগুলিকে তাদের স্থায়ী অবস্থান থেকে বিচ্ছিন্ন করতে অধিকতর তাপশক্তির প্রয়োজন হয় বলে তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক উচ্চ হয়। তাহলে এইটা এখান থেকে এইটুখানি উত্তরটা তোমরা লিখবে। পরের প্রশ্ন 2 নম্বর MgCl2 এবং CO2 এর ইলেকট্রন ডট গঠন দেখাও। মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড এই দুটোর ইলেকট্রন ডট গঠন দেখাতে বলেছে। প্রথমে আমরা দেখব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট, পেজ নম্বর 102তে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন দেওয়া আছে। দেখো এইটুখানি লিখবে ঠিক উত্তরটা ঠিক এইখান থেকে হবে এতটা। তারপরে জানতে চেয়েছে কার্বন ডাই অক্সাইড, এইটা আমি ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান 2024 ওই বইটি থেকে দেখাবো। দেখো পেজ নম্বর 109, দেখো এখানে আছে এইখান থেকে এত দূর হবে উত্তরটা। এটা কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন ডট গঠন, ঠিক আছে, 109 নম্বর পেজে আছে, বা তোমরা এখান থেকে এটা দেখে একটু লিখে নাও। 3 নম্বরের প্রশ্ন এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও 17। তাহলে আমরা জানি যে এ যে মৌলটা আছে তার পরমাণু ভর কত দিয়েছে? 19। তাহলে আমরা জানি যে 19 কার পরমাণু মানে পারমাণবিক ভর, সেটা হবে কি কে, মানে পটাশিয়ামের কিন্তু পরমাণু ভর 19। এবং 17 কার? 17 আমরা এর আগের কোশ্চেনে করেছি। ক্লোরিনের কি হবে? 17, মানে বি মৌল ধরেছিলাম, দেখো 17। তাহলে এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও 17টা কি হবে? ক্লোরিন। এবং এ মানে কি? পটাশিয়াম, মানে কেটাকে আমরা এ ধরবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং 17। মৌল দুটির যোজ্যতা কত হবে? এই মৌল দুটির যোজ্যতা হবে 1। কেন 1 হবে? এটা একটু অঙ্ক তোমরা জানতে চাইলে আমাকে কমেন্টে জানিও। তো এটা হবে 1। এবং 2 নাম্বার দিয়েছে মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। KCl হবে সংকেত, ঠিক আছে, KCl হবে, আর এটা হবে 1। 4 নম্বরের প্রশ্ন দেখো সমযোজী ও আয়নীয় যৌগের 3টি পার্থক্য লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 103। সমযোজী ও আয়নীয় যৌগের পার্থক্য, এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু পার্থক্য সেটা লিখবে। দ্রাব্যতা, এটাও ইম্পর্টেন্ট। তড়িৎ পরিবাহিতা, এটাও ইম্পর্টেন্ট। গঠন এবং স্ফুটনাঙ্ক, এই 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট। তো পেজ নাম্বার 103-এর মধ্যে রয়েছে এর উত্তরটা। পরের প্রশ্ন 5 নম্বর NH3 অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। মানে অ্যামোনিয়া অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। উত্তর রয়েছে পেজ নম্বর 105। দেখো এখানে 4th যে বক্সটা করা আছে, এই যে এটা হলো এখান থেকে এত দূর হবে। তোমরা কিন্তু এগুলো ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষাতে অনেক এই প্রশ্নগুলো আসে। এখান থেকে এই অবধি হবে উত্তরটা। পরের প্রশ্ন 3.6 ইথিলিন অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। উত্তর রয়েছে পেজ নম্বর 105। একদম নিচের দিকে আসবে, নিচের দিকে যে বক্স করা আছে শেষ, এখান থেকে হবে এত দূর। ইলেকট্রন গঠন এখান থেকে হবে এত দূর। পরের প্রশ্ন 3.7 হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এই উত্তরটা রয়েছে পেজ নম্বর 106 নম্বর পেজে। দেখো এখান থেকে লিখবে HCl গ্যাস বা তরল হাইড্রোজেন ক্লোরাইড
একটি সমযোজী যৌগ, সেই জন্য এই অবস্থায় বিয়োজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু HCl গ্যাসকে বা তরল HClকে জলে দ্রবীভূত করলে তা আয়নিত হয়ে হাইড্রক্সিনিয়াম আয়ন, এটা হলো তার সংকেত, ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তার সঙ্গে এই যে বিক্রিয়াটা লিখবে। তো তারপর লিখবে জলীয় দ্রবণে উপস্থিত এই আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে না, সেই জন্য HCl গ্যাসের বা তরল HCl জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এটুখানি হবে উত্তর। পরের প্রশ্ন 3.9, 3.8 বলে এখানে কিছু নেই, তারপর ডাইরেক্ট আছে 3.9। আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? উত্তর পেজ নম্বর 100 মধ্যে রয়েছে উত্তর। লিখবে এখান থেকে, আয়নীয় যৌগ অসংখ্য আয়ন সমূহের সমাবেশে গঠিত হলেও কঠিন অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে সুনির্দিষ্ট স্থানে থেকে তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। সেই জন্য কঠিন অবস্থায় আয়নগুলো চলাচল করে তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যৌগের কেলাস তড়িৎ বিয়োজিত হয়ে পড়ে, ফলে বিপরীত আধানযুক্ত আয়নগুলি তাড়িতিক আকর্ষণ বল থেকে মুক্ত হয়। এই অবস্থায় আয়নগুলি চলাচল করে ও তড়িৎ পরিবহন ঘটায়। আর এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 3.10, NaCl ও CCl4 এর ভৌত ধর্মের তিনটি পার্থক্য দেখাও। সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রা ক্লোরাইড এই দুটোর ভৌত ধর্মের তিনটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা পেজ নম্বর 103-এ আসবে। ঠিক আছে, যেখানে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য দেওয়া আছে। দেখো এখানে আছে NaCl, মানে উদাহরণের মধ্যে, তাহলে এখানে কি হলো, এই NaClটা একটা আয়নীয় যৌগ, সোডিয়াম ক্লোরাইড হলো তাহলে আয়নীয় যৌগ, এবং এখানে দেখো CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, এটা একটা সমযোজী যৌগ। তাহলে যদি তাই হয়, আয়নীয় ও সমযোজী যৌগের যে কোনো তিনটে পার্থক্য লিখলে হয়ে যাবে। মানে তোমরা এইটা করতে পারো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেম দিলে, তারপর দ্রাব্যতা সেটাও সেম লিখলে, এবং তড়িৎ পরিবাহিতা এটাও সেম লিখবে। লিখে শুধুমাত্র উদাহরণের মধ্যে ওই NaCl এবং CCl4টাকে অ্যাড করবে। তাহলে তোমরা লিখবে গলনাঙ্ক, দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা, এই তিনটে লিখবে। পেজ নাম্বার 103। মানে এই যে সমযোজী যৌগ, আয়নীয় যৌগ, এটা কিন্তু হেডিং করবে না, এখানে হেডিং করবে কি NaCl যৌগ, এবং এখানে লিখবে CCl4 যৌগ, দিয়ে পার্থক্যগুলো লিখবে, এবং ধর্ম লিখে তিনটে পয়েন্ট আগে এপারে লিখবে, তারপর বক্স করে যেমনভাবে পার্থক্য লেখে ঠিক সেমনভাবে উত্তরটাকে তোমরা লিখবে। তাহলে তোমরা বুঝতে পারলে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ এই পার্থক্যটা যদি তোমরা ভালো করে স্টাডি করো তাহলেই লিখতে পারবে। পরের প্রশ্ন 3.11, NaCl এর আণবিক ওজন 58.5 উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 102। জেনে রাখো, বক্সটা ভালো করে লক্ষ্য করো। দেখো এখান থেকে লিখবে আয়নীয় যৌগের কেলাসে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, ফলে আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর কোনো অস্তিত্ব নেই। সেজন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটির ব্যবহার যথেষ্ট। এরপর তোমরা উদাহরণ যে দেওয়া আছে না, এটা তোমরা দেবে না, দিয়ে এখান থেকে লিখবে আবার যে যেমনটাও কেটে দেবে। সোডিয়াম ক্লোরাইডের কেলাস অষ্টতলীয় হয়, এরূপ কেলাসে প্রতিটি Na+ আয়ন ন্যূনতম দূরত্বে অবস্থিত 6টি ও ক্লোরিন মাইনাস আয়ন দ্বারা এবং প্রতিটি ক্লোরিন মাইনাস আয়ন ন্যূনতম দূরত্বে অবস্থিত 6টি Na+ আয়ন দ্বারা পরিবেশিত থাকে। কঠিন কেলাসে NaCl অণুর স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন এত, মানে কি এটা 23, আর এখানে ক্লোরিনের যে আণবিক ওজন সেটা দুটোকে অ্যাড করেছে, মানে প্লাস করেছে, না বলে বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন এত, মানে দুটোকে অ্যাড করেছে, দুটোকে অ্যাড করে লিখেছে। ঠিক আছে, পরের প্রশ্ন 3.12, একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তরল এবং কঠিন, তোমরা কঠিনের মধ্যে লিখতে পারো চিনি। এই যে চিনি, দেখো চিনি লেখা আছে C2H12O6, চিনি লিখতে পারো। এটা কি হবে, কঠিন সমযোজী যৌগের উদাহরণ কিন্তু চিনি।
আর কি লিখতে পারো তোমরা, লিখবে ন্যাপথলিন, এটাও লিখতে পারো। তাহলে চিনি আর ন্যাপথলিন এই দুটো হলো কঠিন সমযোজী যৌগ এবং তরল সমযোজী যৌগ। তার মধ্যে তোমরা লিখতে পারো জল এবং ইথানল, জল এবং ইথানল। ঠিক আছে, এটা হলো উত্তর। পরের প্রশ্ন 3.13, কোসেল আয়নীয় বন্ধন কিভাবে ব্যাখ্যা করেন? তাহলে গঠনটা কিভাবে ব্যাখ্যা করেন সেটা জানতে চেয়েছে। উত্তর হবে 101 পেজে আসবে, দেখবে লেখা আছে 1916 খ্রিস্টাব্দে আয়নীয় বন্ধন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী কোসেল। তার মধ্যে এই 1 নম্বর পয়েন্টটা লিখবে, 2 নম্বর পয়েন্টটা লিখবে, 3 এবং 4 সবগুলো পয়েন্ট লিখতে হবে, কারণ ওখানে নাম্বারের যে মান সেটা বেশি দেওয়া আছে। যদি 2 মার্কস বা 1 মার্কসের থাকে তাহলে তোমরা যে কোনো একটা লিখতে পারো। কোনো তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের রাসায়নিক সংযোগকালে তড়িৎ ধনাত্মক মৌলটির এক বা একাধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। 2 নম্বর, ওই বর্জিত ইলেকট্রন বা ইলেকট্রনগুলি তড়িৎ ঋণাত্মক মৌলটির এক বা একাধিক পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এর ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন উভয় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। 4, এইভাবে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে আয়নীয় যৌগের কেলাস গঠিত হয় এবং এইভাবে পরমাণুগুলি আয়নে পরিণত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বলে। তাহলে এখানে আরেকটা উত্তর তোমরা পেলে কি, এখানে থেকে লিখবে ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে, এখানে এটা একটা প্রশ্নের উত্তর হলো তড়িৎ যোজ্যতা, এবং উনি যে কোসেল যে গঠনটা মানে ব্যাখ্যা করেছিলেন সেটার উত্তর লিখবে এখান থেকে ঠিক এতটুকুনি। পরের প্রশ্ন 3.14, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা ধর্ম দুটি তুলনা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 103। দেখো বলেছে কি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখানে দেখো NaCl মানে কি সোডিয়াম ক্লোরাইড, আর ন্যাপথলিন কি, ন্যাপথলিন হলো একটা সমযোজী যৌগ আর NaCl হলো একটা আয়নীয় যৌগ। তাহলে আমাদের বলেছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আর কি দ্রাব্যতা। তাহলে দুটো আমরা লিখবো, তারপর উদাহরণ দিয়ে আমরা ওই যৌগগুলোর নাম লিখে দেব। তাহলে তোমরা লিখবে তড়িৎযোজীয় যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। তাহলে তোমরা এখানে লিখবে NaCl এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি, আর এখানে লিখবে দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম এবং এরা উদ্বায়ী প্রকৃতি। তাহলে লিখবে ন্যাপথলিনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম এবং এরা উদ্বায়ী প্রকৃতির। আর দ্রাব্যতা কি লিখবে, দ্রাব্যতা লিখবে NaCl তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। এই দুটো হলো উত্তর। তাহলে দুটো পয়েন্ট বলে দিলাম, তোমরা ওইভাবে উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 15, N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। উত্তর রয়েছে পেজ নম্বর 105। এটা লিখবে, এখান থেকে ঠিক এত দূর লিখবে উত্তরটা। 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।